এড়িয়ে না যাওয়া। এবং এই জায়গাগুলো থেকে অনেকে তখন আবার আমাদেরকেও বলার চেষ্টা করেছে যে আমরা সংঘাত উস্কে দিচ্ছি হয়তো, কিংবা আমরা অন্য কোনো এজেন্ডা নিয়ে আছি। এই কথাগুলো আপনারাও দেখেছেন, নানাভাবে আপনারা জেনেছেন। কিন্তু আমাদের পজিশনটা কখনো অ্যাপোলজেটিক কিংবা পিছিয়ে থাকার ছিল না। আমরা সবসময় এই যেটা অবধারিত সেটার দিকে এগিয়ে গেছি। কখনো সেখানে কার্পণ্যতা কিংবা আপোষ করার বিষয়টা যথাসম্ভব চেষ্টা করেছি না আনার। এবং ফলে ছাত্রলীগের সাথে বিভিন্ন জায়গায় কনফ্রন্টেশন হয়েছে, আমরাই মার খেয়েছি। কিন্তু এর ফলে যেটা হয়েছে যে বাংলাদেশের মানুষের মধ্যে আমাদের পাশে দাঁড়ানোর একটা, এবং তাদের যেই দীর্ঘ ফ্যাসিবাদী সময়ের কারণে যেই পুঞ্জীভূত ক্ষোভ সেটা প্রকাশ করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এবং এই আন্দোলনে অনেকগুলো ধাপ আছে। শুরুর দিকে কোটা সংস্কার আন্দোলন ক্যাম্পাস কেন্দ্রিক অনেকটা, তারপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যখন আমরা ক্যাম্পাসে আর পাচ্ছিলাম না, ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হলো, আমাদেরকে বের করে দেওয়া হলো, আমাদের উপর হামলা করা হলো। তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, মাদ্রাসার শিক্ষার্থীরা, স্কুল কলেজের শিক্ষার্থীরা নেমে আসলেন। যখন প্রথম দফায় পুরো আন্দোলনকে হেলিকপ্টার থেকে গুলি করে পর্যন্ত দমানো হলো, ইন্টারনেট বন্ধ করে দিয়ে দমানো হলো, তারপরে আমরা দেখলাম আমাদের প্রবাসী ভাইয়েরা কীভাবে এগিয়ে আসলেন। তারা জাতীয় আন্তর্জাতিকভাবে জনমত গঠনে কাজ করলেন। তারা বাংলাদেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিলেন। তো আন্দোলনের অনেকগুলো ফ্রন্ট ছিল, এবং প্রত্যেকটা ফ্রন্টের এই যে কানেক্টিভিটি, প্রত্যেকটা ফ্রন্টের এগিয়ে আসা এই আন্দোলনটাকে জীবিত রেখেছে। এবং এক দফায় পুরোপুরি নিবৃত্ত করার পরও এই আন্দোলনটা আবার সামনে এসেছে। ইভেন আমি আর নাহিদ ভাই আমরা তো প্রায় 10 দিন দৃশ্যপটেই ছিলাম না, 20 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। সেই সময়টাতেও যারা বাইরে ছিলেন তারা আন্দোলনটা পরিচালনা করে গেছেন স্বতঃস্ফূর্তভাবে। অনেক জায়গায় মানুষ নেমে এসেছে যেখানে হয়তো কোনো সংগঠকও ছিল না। এই ঘটনা প্রবাহের মধ্য দিয়ে একটা পরিণতি এই জুলাই গণঅভ্যুত্থান পেয়েছে। তবে আমি মনে করি যে এটা শুধু একটা ধাপ যেটা আমরা অতিক্রম করেছি। নাহিদ ভাইও বললেন এই গণঅভ্যুত্থানের 90-ও একটা স্বৈরাচার পতনের জন্য, গণতন্ত্রের জন্য আন্দোলন হয়েছিল, কিন্তু তার 18 বছর পরেই আবার এদেশে এমন একটা নজিরবিহীন একটা ফ্যাসিবাদ আবার ফিরে এসেছিল। ফলে আমরা যদি এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশটাকে একটা দীর্ঘমেয়াদী একটা সুন্দর কাঠামোগত সংস্কারের মধ্য দিয়ে এই অভ্যুত্থানের ফসলটা মানুষের জন্য দীর্ঘমেয়াদে সংরক্ষিত করতে না পারি, তাহলে আবারও কোনো না কোনো ফরম্যাটে ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচার ফিরে আসার সুযোগটা থেকে যাবে। সুতরাং এই লড়াইটা শেষ না, লড়াইটা শুরু হয়েছে, এবং এই লড়াইটা আমাদেরকে লড়ে যেতে হবে এদেশের জনগণের জন্য, এদেশের মানুষের জন্য। এবং এই গণঅভ্যুত্থানে যেই সহস্রাধিক আমার ভাইয়েরা শহীদ হয়েছেন, যারা এখনো আহত অবস্থায় আছেন, যাদের অঙ্গহানি হয়েছে, যারা চোখ হারিয়েছেন, তাদের এই ত্যাগকে তাদের এই ত্যাগের সঠিক মূল্যায়নটা তখনই হবে যখন এই ত্যাগের ফসলটা আসলে এই দেশের মানুষ, আপামর জনগণ পাবে। এবং আমি আবারও এই বই লেখার ক্ষেত্রে যারা আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই, এবং আহ্বান জানাতে চাই যে আপনাদের যার জায়গা থেকে আপনাদের অংশগ্রহণ এবং আপনাদের ভূমিকা নিয়ে আপনারাও লিখবেন, যাতে করে আমরা এই গণঅভ্যুত্থানের একটা পূর্ণাঙ্গ চিত্র পাই। আমি ব্যক্তিগতভাবে পড়তে চাই, জানতে চাই যে আসলে বেরোবিতে আন্দোলনটা কিভাবে সংগঠিত হয়েছিল, সেখানে ইন্টারনালি কিভাবে ডিসিশন হচ্ছিল, কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয় কিভাবে হয়েছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা রণক্ষেত্র হয়ে গিয়েছিল। সেই ইতিহাসটা আমি নিজেও পড়তে চাই, জানতে চাই, এনলাইটেড হতে চাই, এবং আপনাদের এই লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, সার্ফেসে নিয়ে আসার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ এবং পরবর্তী প্রজন্ম এই গণঅভ্যুত্থানকে পড়তে, লিখতে এবং জানতে পারবে, এই প্রত্যাশাই ব্যক্ত করছি। এবং আপনাদের সকলকে আজকে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।